নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকে এমন একটা দিন, আমরা এই দিনে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি। আগামীকাল হচ্ছে রথযাত্রা। আমি কেনই রথযাত্রার প্রসঙ্গ আনলাম, এর সঙ্গে অনুষ্ঠানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আপনারা দেখবেন যে যেখানে পুরাণে বা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার কথা লেখা আছে, সেখানে বলা আছে যে ঠিক এই রথযাত্রার 15 দিন আগে স্নান যাত্রার অনুষ্ঠান হয়। এবং এই স্নান যাত্রার অনুষ্ঠান পরে খুব অদ্ভুতভাবে এই তিনজন ভগবান তারা জ্বরাক্লিষ্ট হন, অর্থাৎ অসুস্থ হয়ে পড়েন, জ্বর হয় তাদের। এরপর এই আজকের দিনে আবার তাদের জ্বর সারে, তাদের নতুন যুব বেশে সাজানো হয় এবং নেত্রানুষ্ঠান বলে একটি বিশেষ অনুষ্ঠান হয়। আমি কেন এই কথাটা বললাম, কারণ দেখুন, কথিত রয়েছে পুরাণে বা পুরা কথায় ঈশ্বরেরও শরীর খারাপ হয়। খুব ডেফিনেটলি সাধারণ মানুষ তো দূরস্থ, আমাদের শরীর খারাপ হবে এবং হয়ও, এটা বাস্তব, হবেই। কারণ ঈশ্বরের যদি শরীর খারাপ হয়, আমাদেরও হবে। তো আমাদের যদি শরীর খারাপ হয়, আমরা যদি অসুস্থ হই, তাহলে শুধু আমাদের সমস্যা নয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, শুধু আপনি নয়, আপনার পরিবারের মানুষজন, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট, আপনার পাড়া প্রতিবেশী, আপনাকে যারা ভালোবাসেন তারা, আপনার বন্ধু বান্ধব, সবাই চিন্তায় থাকেন, সবাই, প্রত্যেকে চিন্তায় থাকেন। অ্যাট লিস্ট মানুষ একটা ফোন করে জিজ্ঞেস করেন, কিরে কেমন আছিস, বা আপনি কেমন আছেন, বা তুমি কেমন আছো, তাই তো? তার মানে আমরা সবাই ওরিড হই। এবার এই যে অসুস্থ হলে আমাদের ঠিক করবেন কারা? ডাক্তারবাবুরা। আর তাদের গেলে পাওয়া যাবে কোথায়? পার্টিকুলার হসপিটাল বা নার্সিংহোমে। তো আজকে আমরা বেসিক্যালি যে জায়গাটা ফোকাস করবো এই অনুষ্ঠানে, স্পেশাল হেডলাইনের এই প্রোগ্রামে, সেটা হচ্ছে রিকভারি নার্সিংহোম, সেন্ট্রাল কলকাতার রেপিউটেড নার্সিংহোম। এবং তাদের একটা পাঞ্চ লাইন আমাকে খুব ছুঁয়ে গেল, আমি পাঞ্চ লাইনটা আপনাদেরকে বলছি। যে কমিটেড অ্যান্ড এক্সেলেন্স, ওনারা বলছেন যে at Recovery Nursing Home Private Limited, we believe that healthcare is not just a service, it's a commitment to the well-being of our community. It's an outstanding commitment থাকতে হবে। তো এই কমিটমেন্টের জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে অনুষ্ঠান করব এবং বিস্তারিত নার্সিংহোম সম্পর্কে জানাবো। কিন্তু এখন এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তার কারণ আপনাদের কাছে নতুন কোভিড। কি এটা? এই কোভিডের বিষয়, আমরা তো ভ্যাকসিন নিয়েছি, তাহলে কি আমাদের কোভিড হবে? আচ্ছা, যদি কোভিডের ভ্যাকসিন নিই, তাহলে কি আমাদের ইমিউনিটি কমবে? আচ্ছা, যদি তাই হয়, আমাদের কি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে? আর যদি এটাই হয়, দুটো ভ্যাকসিন নিয়েছি, আমি তৃতীয় বুস্টার ডোজটা নিইনি, আমি কি তাহলে ঠিক থাকতে পারবো? দেয়ার আর লটস অফ কোয়েশ্চেন্স আপনাদের দিক থেকে। সেই প্রশ্নের আজকে আমরা উত্তর দেব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, চেস্ট স্পেশালিস্ট অর্থাৎ পালমোলজিস্ট এবং বঙ্কোস্কোপিস্ট ডক্টর শরদ বাগরি। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে স্যারকে। আজকে একটা খুব সুন্দর দিন, যেই দিনে আমরা সমাজকে সুস্থ করবার কাজ করব, মানে লাইক বিশ্বকর্মা। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে প্রথম আপনার কাছে জানতে চাইব, এই যে নতুন যে কোভিড বা কারেন্ট কোভিড সিচুয়েশনটা কি, এবং এই কারেন্ট কোভিডের থেকে আমাদের ভয় পাওয়ার জায়গাটা কি আছে? দেখুন, কারেন্ট কোভিড স্টেটাস যেটা দেখতে পারছি আমরা এই মুহূর্তে, বা যেটা আমাদেরকে সাইন্টিফিক ডেটা বলছে, দ্যাট ওয়েস্ট বেঙ্গলে নিয়ার অ্যাবাউট আপনার 750 to 800 কেসেস আর দেয়ার। আর অল ওভার ইন্ডিয়াতে যদি বলি, নিয়ার অ্যাবাউট 3,500 কেস আছে কোভিডের। এখন অবধি যে কোভিডের পেশেন্টসগুলো আসছে আমাদের কাছে, সেইগুলোর মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু আপনার কোমরবিডিটিগুলো রয়েছে তাদের মধ্যে, যেরকম আপনার ডায়াবেটিস রয়েছে, বা হাইপার টেনশন রয়েছে, বা কিডনির কোনো সমস্যা রয়েছে, বা কোনো রকমের একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট আছে, মানে ওদের নিজের যে বডি ফাইটিং করার ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু কম আছে। তাদের মধ্যেই আমরা দেখছি যে কোভিডটা বেশি হচ্ছে। আচ্ছা, ইনফ্যাক্ট ওদের মধ্যেই এটা বেশি ডেঞ্জারাস হয়ে আসছে। আচ্ছা, মানে যেটা আমরা প্রথমেও শুনেছিলাম যে কোমরবিডিটি থাকলে তার উপরে কোভিডের প্রভাবটা বেশি। অ্যাবসলিউটলি, একদম। আর বাদবাকি যা সাধারণ মানুষ আছে, যাদের মোটামুটি খাওয়া দাওয়া ভালো আছে, ভালো কোনো রকমের কোনো কোমরবিডিটি নেই, তাদের মধ্যে হয়তো একটু জ্বর আসছে, যেরকম একটা নর্মাল ভাইরাল ফিভারের মধ্যে হয়, কি একটু সর্দি হলো, কাশি হলো সামান্য, কোভিড পজিটিভ চলে আসলো, কিন্তু উইদিন 4 to 5 days
নিজে সুস্থ হয়ে গেল আর কাজে ফিরে গেল। বেশ, ডক্টর বাগরি, এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে আমরা তো এর আগের বার একেবারে সেই হারের এরে সরে আমরা সবাই মিলে একসঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমরা ভ্যাকসিন নিয়েছি। এবার প্রথম ভ্যাকসিন, দ্বিতীয় ভ্যাকসিন এবং তার বেশ কিছু কোম্পানির নামও মানুষের একেবারে ঠোঁটস্থ মুখস্থ হয়ে গিয়েছিল। আপনি শুধু আমাকে বলুন যে এই ক্ষেত্রে দুটো ভ্যাকসিন নেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা তৃতীয় ভ্যাকসিন অর্থাৎ বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন আছে কিনা? বাই দ্য ওয়ে, কোশ্চেনটা এরকম হতে পারে যে দুটো ভ্যাকসিন নিয়ে আমি কতদিন কোভিডকে প্রিভেন্ট করতে পারবো বা প্রোটেক্ট করতে পারবো? দেখুন, যে কটা ভ্যাকসিন আমাদের এখন অবধি অ্যাভেলেবেল আছে ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডের মধ্যে, তার উপরে যে সাইন্টিফিক এভিডেন্স যদি আমি কথা বলি, মোস্ট অফ দ্য ভ্যাকসিনস আর ওয়ার্কিং ফর 4 to 6 months। আচ্ছা, 4 থেকে 6 মাস অবধি ওই ভ্যাকসিনগুলো ইফেক্টিভ আছে। আচ্ছা, তারপরে কিন্তু ভ্যাকসিনের ইফেক্টটা আস্তে আস্তে উইন অফ হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ কি আমাদের অ্যান্টিবডি লেভেল যে ভ্যাকসিনটা তৈরি করে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করে। আচ্ছা, তো যদি আমাদের অ্যান্টিবডি যদি না থাকে শরীরে, তাহলে ও ফাইট তো করতে পারবে না আর কোভিডকে। তো ইফ ইউ ওয়ান্ট টু টেক, যদি আপনি একটা বুস্টার ডোজ নিতে চান কোভিডকে প্রিভেন্ট করার জন্য, তাতে ক্ষতি কিছু নেই, ওটা কিন্তু ভালো করবে পেশেন্টের জন্য। বেশ, এবার আসছি বেশ কিছু মানুষের দ্বারা, মানে যেটাকে বলে বহুশ্রুত সমাজ ব্যবস্থা, এদিক ওদিক মানুষ বাসে, ট্রেনে, ট্রামে এই কথাগুলো শোনেন, যে সেটা হচ্ছে যে কোভিড ভ্যাকসিন নেওয়ার ফলে আমার কি ইমিউনিটি কমছে? এক, দ্বিতীয়ত আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ছে কি? আমি কারণ বলি, আমরা খবর করতে গিয়ে দেখেছি সম্প্রতি হার্ট অ্যাটাক কিন্তু ডক্টর বাগরি বয়স মানছে না। 30-এর পরে হার্ট অ্যাটাকের রেট বর্তমানে, মানে গত 5 বছর যদি আপনি ট্যালি করেন, আপনি জানেন ইউ নো বেটার দ্যান মি, যেটা বেড়েছে। এটা কেন হচ্ছে তাহলে? দেখুন, হার্ট অ্যাটাক বাড়ার ওয়ান অফ দ্য রিজন কোভিড ভ্যাকসিন ইজ নট খুব বেশি রিলেটেড নয় হার্ট অ্যাটাকের সাথে। কিছু কিছু ভ্যাকসিন যেগুলো আপনার ফাইজার বা মডার্না বানিয়েছে, তাদের মধ্যে মায়োকার্ডাইটিস বলে একটা হার্টের রোগ হয়, সেটার কিন্তু প্রবাবিলিটি বেড়েছে মায়োকার্ডাইটিসের। কিন্তু আর কোভিডের জন্যে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়। কেন কি কোভিডের জন্য আমাদের যে ব্লাড ফ্লো আছে ওইটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যায়, যেটাকে আমরা বলি কি ক্লট ফর্মেশন হয় বডির মধ্যে। আচ্ছা, এবার হার্ট অ্যাটাকেরও কিন্তু মূল কারণ কি হার্টের যে ব্লাড ভেসেলগুলো আছে তার মধ্যে ক্লটগুলো গিয়ে ফেসে যায়, তখনই আমাদের হার্ট অ্যাটাকও হচ্ছে, মানে ব্লাড সাপ্লাইটা বন্ধ, ব্লাড সাপ্লাইটা অফ হয়ে যায় ক্লট হয়ে যাওয়ার জন্য। অ্যান্ড কোভিড কি করে, একটা মানে আমাদের ক্লট ফর্মুলেশনটাকে বাড়িয়ে দেয় কোভিডের জন্য। আচ্ছা, তার জন্য আমাদের হার্ট অ্যাটাকগুলো বেশি হচ্ছে। আচ্ছা, আর সিন্স যা কোভিড হয়েছে সেটা তো আর পপুলেশন দেখেনি কি বাচ্চা ছিল না বড় ছিল, ও তো যাকে পেরেছে তাকেই ধরে ফেলেছে। একদম, তো সবারই একটা ব্লাড ক্লটিং ফর্মুলেশনের একটা টেন্ডেন্সিটা বেড়ে গেছে একদম। ইনফ্যাক্ট মেনি কেসেস ওয়্যার আনডায়াগনোজড অলসো। আমরা যে কটা পেশেন্ট দেখেছি কোভিডের সময়, অনেকগুলো পেশেন্ট কিন্তু আমরা ডায়াগনোজ করতে পারিনি, সেটা আমাদের ধারণা আছে। একদম, একদম। তো এবার ওই পেশেন্ট তো বলবে এসে আমাদেরকে কি আমার কোভিড হয়নি স্যার, কিন্তু ওর হয়েছে কি হয়নি তার তো কোনো নির্দিষ্ট ডেটা নেই আমার কাছে। একদম, ঠিক আছে। ওই জন্য ওদের মধ্যে আমরা হার্ট অ্যাটাকের চান্সেসটা বেশি দেখছি। আচ্ছা, আরেকটা জায়গা থাকছে যে পোলিও, এই শব্দটার সময় একটা সময় মানুষ ভীষণ ভয় পেতেন, কিন্তু তারপরে হেলথ কেয়ার ডেভেলপমেন্ট, আমাদের মানে মেডিসিনের উন্নতি, চিকিৎসা ব্যবস্থার উন্নতি আমাদের পোলিও থেকে বাঁচিয়েছে। কিন্তু এখনো মানুষের মধ্যে এই প্রশ্ন আছে যে কোভিড হওয়ার পরে আমার কি কখনো পোলিও হওয়ার সম্ভাবনা আছে? না, দেখুন, কোভিড আর পোলিওর মধ্যে কোনো সেরকম সম্পর্ক নেই, কিন্তু ওই সম্পর্ক আমি আপনাকে বলছি, প্রশ্নটা আর একটু ভালো কিভাবে হতে পারে কি পোলিওকে যেভাবে আমরা সরিয়ে দিয়েছি, কি কোভিডকে কি আমরা সরাতে পারবো? আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে ইট ইজ পসিবল, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি টাফ। কেন কি পোলিওর জন্য আমাদের কাছে খুব ভালো ভ্যাকসিন আছে, হেলথ কেয়ার প্রোগ্রাম খুব সুন্দর বানানো হয়েছে পোলিওর জন্য। আমরা বাচ্চা থেকে ছোটবেলা থেকে আমরা পোলিও ড্রপস দিচ্ছি, ভ্যাকসিন করছি, ওই জন্য আজ পোলিওর এই স্থিতি আমার মানে অত ভালো রেজাল্ট বা আমরা ইরাডিকেট করতে পেরেছি। কিন্তু কোভিড তো এখন অবধি এই জায়গায় পৌঁছায়নি। কোভিডের ভ্যাকসিনস আর কতটা ইফেক্টিভ ওইটাও আমাদের কাছে এখন অবধি ডেটা পুরোটা আসেনি, কেন ইটস আ নিউ ডিজিজ, অ্যাবসলিউটলি নিউ ডিজিজ। আরও আমরা ডেটা আরও রিসার্চ হচ্ছে, আরও আমরা ডেটা পাবো, তাহলে আমরা আরও ভালো বলতে পারবো কোভিডের ব্যাপারে কি ইরাডিকেশন পসিবল আছে কি না। একদম। এবার একটা জিনিস সর্বোপরি আমাদের জানা দরকার, কারণ অ্যাজ এ চেস্ট স্পেশালিস্ট আপনি অবশ্যই এই জায়গাটা বলতে পারবেন আশা করি, এবং মানুষের সুবিধা হবে আপনাদের। সেটা হলো হচ্ছে যে এই যে কোভিড হওয়ার যে সম্ভাবনা বা যে প্রবাবিলিটি থাকছে, সেটাকে আমরা কমাবো কি করে? এবার এই কমাতে গেলেই আমি এটা শুনেছি, সবাই অনেকে বলেন যে আপনার খাবার দাবারের মধ্যেই আপনার অসুখের কারণটা লুকিয়ে থাকে।
বেসিক্যালি যদি আমি দেখতে চাই, কারণ আমি খাবার খাচ্ছি, তার থেকে আমাদের রক্ত তৈরি হচ্ছে, আমাদের বডি ফোর্স তার থেকেই তৈরি হচ্ছে, সব ইচ অ্যান্ড এভরিথিং খাবারের উপরে। তো আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে আমরা কোভিডকে কন্ট্রোল করব কি করে, দ্বিতীয়ত হলো হচ্ছে যে এই ক্ষেত্রে ফুড হ্যাবিটের কি কোনো বিরাট রদবদল করা প্রয়োজন? দেখুন, যে কোনো বডির রোগের জন্য, ইমিউনিটিকে ইমপ্রুভ করার জন্য উই নিড আ ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট বলতে গেলে কি, তার মধ্যে আমার নির্দিষ্ট কোয়ান্টিটি অফ কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, আর আপনার ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকবে, যেটা আমরা ক্লাস 5-এর বাচ্চাও আমরা পড়ছি। কিন্তু তার সাথে কোভিড বা যে কোনো ভাইরাল ডিজিজের সাথে ফাইট করার জন্য উই নিড মোর অফ গ্রিন ভেজিটেবলস অ্যান্ড মোর অফ সাইট্রাস ফ্রুটস। সাইট্রাস ফ্রুটস যার মধ্যে আমরা ভিটামিন সিটা আমরা বলি বেশি আছে, যেরকম লেমন, লেবু, লেবুর মধ্যে হলো, বা যে পালক শাক বা ওই শাকগুলো যেগুলো হয়, যেগুলো গ্রিন লিফি ভেজিটেবলস, ওইগুলো আমাদেরকে বেশি ডায়েটে কনজিউম করতে হবে। তার সাথে আমাদেরকে একটা রেগুলার এক্সারসাইজ রেজিমেন্ট বানাতে হবে, যেন উই আর মোর হেলদি। যতটা আমরা নিজেকে হেলদি রাখতে পারবো অতটাই ভালো আমার ইমিউনিটি থাকবে, অ্যান্ড দ্যাট উইল বি মাচ মোর ইজিয়ার টু ফাইট আগেনস্ট কোভিড-19। আচ্ছা, কিন্তু এখন তো বাচ্চারা বলে যে শাকসবজি আমার দেখলে জঘন্য লাগে, বৃষ্টি লাগে, যদি লাঞ্চে শাকসবজি থাকে সেইটাকে সরিয়ে রেখে দেওয়া, না খেয়ে উঠে যাওয়া, এইগুলো দেখা যায়। এইগুলো কি তাহলে যারা পেরেন্টস রয়েছেন, বাবা মা রয়েছেন, দেখছেন, আপনাদের সাজেশন কি থাকবে এই ক্ষেত্রে? আমার সাজেশন থাকবে যে ফ্রম ভেরি স্টার্ট, মানে একদম ছোটবেলা থেকে যে শাকসবজি আছে ওইগুলোকে এইভাবে প্রেজেন্ট করতে হবে বাচ্চাদের সামনে, দ্যাট দে স্টার্ট লাভিং ইট। আচ্ছা, দ্যাট হোয়াট হ্যাপেন্স ইন জাপান। জাপানে দেখবেন কি মোস্ট অফ দ্য পপুলেশন আর দে আর টেকিং হেলদি ফুড। কেন কি ওদের সামনে ওই ফ্রাইড ফুড আইটেমস আর এইগুলো আসেই না কোনোদিন। সো যদি আমার সামনেই আসবে না, আমি খাবোই না। আচ্ছা, বেশ। কিন্তু আমাদের এখানে রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, মানে মানুষ যদি না তাকান, ওই চাটুর উপরে টং টং করে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে মেরে মানুষের দৃষ্টি ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। চেষ্টা করতে হবে হ্যাবিট তৈরি করার, যেটা ডক্টর বাগদি বলছেন যে হ্যাবিট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করি, ইজি বা সিম্পল ওয়ে কি রয়েছে কোভিডের এগেনস্টে ফাইট করবার? এক, দ্বিতীয়ত আমি জিজ্ঞেস করবো, এই যে যখন আমরা দেখতে পেলাম একটা বিরাট একটা লড়াই হলো, সমস্ত হেলথ ওয়ার্কার্সরা, ডক্টরসরা এবং আমাদের সমাজের সমস্ত মানুষ কোভিডের এগেনস্টে লড়াই করলেন, এবং এই ক্ষেত্রে একটা ডেডিকেটেড ইন্টারভেনশন দেখা গেল, বাট ইনভলভমেন্ট দেখা গেল হচ্ছে সমস্ত নার্সিং হোমগুলোর। তারাও মারাত্মকভাবে ইনভলভ হলো, তাদের ইনভলভমেন্টও গুরুত্বপূর্ণ। আমি আপনার থেকে জানতে চাইব যে সিম্পল এবং ইজিয়েস্ট ওয়ে টু ফাইট এগেনস্ট কোভিড কি থাকতে পারে, এবং দ্বিতীয়ত এই যে যখন ওই 20 সালের পরের দিক থেকে, মানে মার্চ থেকে শুরু করে 21-22, এই সময় রিকভারি নার্সিং হোমের কমিটমেন্ট এই সমাজ ব্যবস্থার উপর কতটা কিরকমভাবে ছিল? আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে যে হাউ টু ফাইট কোভিড, ঠিক আছে? দেখুন, কোভিডের সাথে লড়াইয়ের জন্য আগের থেকে যেটা বলা হচ্ছে ওই প্রোটোকলসগুলোই মানতে হবে। কি আমাদেরকে একটা রুটিন হ্যান্ড ওয়াশিং করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, মাস্ক পরতে হবে, অ্যান্ড মোর দেন 1 মিটার ডিস্টেন্স মেনটেন করতে হবে। সিডিসি, ইনফ্যাক্ট যে ইউএসএরও গাইডলাইন আছে, এটাই বলছে যে দিস আর দ্য প্রোটোকলস, এটা ফলো করতে হবে, ঠিক আছে? এর বাদে আমাকে একটা হেলদি ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, আর তার সাথে একটা রেগুলার এক্সারসাইজ রেজিমেন্ট বানাতে হবে। তাহলে আমার কোভিডের সাথে ফাইট উইল বি মাচ মোর ইজিলি আমি কোভিডকে বেরিয়ে আসতে পারবো। আচ্ছা, রিগার্ডিং রিকভারি নার্সিং হোম, কোভিডের সময় মানে রিকভারি, দ্য ওয়ে দে হেল্পড নট অনলি জেনারেল পপুলেশন বা অ্যান্ড আদার পিপল, ইনফ্যাক্ট যারা বেগার্স ছিল, যারা খুব পুয়ার ছিল, ওদেরকেও অনেকটা হেল্প করা হয়েছিল। যারা হয়তো কোনো রকমের খাওয়া দাওয়ার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, ইনফ্যাক্ট দে ওয়্যার হেল্পড আউট অলসো। ওদেরকে আমরা অনেক রকমের হেল্প করেছি। কি তোমরা খাবার দাবার, আমাদের নার্সিংহোমের বাইরে একটা বানানো ছিল, আপনার স্ট্যান্ড বানানো ছিল আলাদা করে, ফুড কোর্ট টাইপের বানানো ছিল। সো দোজ হু আর নট এবল টু হ্যাভ দেয়ার ফুড ইন আ রেগুলার বেসিস, ওদেরকে আমরা বলতাম কি ইউ ক্যান হ্যাভ, আসুন খাওয়া দাওয়া নিয়ে যান, কোনো অসুবিধা নেই। রেগুলার মেডিসিনস ওয়ে প্রোভাইডেড ফ্রি অফ কস্ট, প্যারাসিটামল আর এইগুলো যেগুলো আপনার বেসিক জিনিস ছিল, ওই সময় জ্বর আসছে, কেউ পারছে না হয়তো কিনতে, দে ওয়ার বিং গিভেন ফর ফ্রি টু দ্য পেশেন্টস। along with that
যদি কোনো পরামর্শ দরকার ছিল আমরা একটা শিল্ড বানিয়ে রেখেছিলাম পেশেন্ট, যেন আমরা হেলথ কেয়ার ওয়ার্কার আর নট ইনফেক্টেড, অ্যান্ড কনসালটেশন ওয়াজ অলসো ডান টু দ্য পেশেন্টস কি ইউ জাস্ট হ্যাভ দিস মেডিসিন, কোনো রকম যদি কমপ্লিকেশন আসছে উই আর দেয়ার, উই আর রেডি টু হেল্প, নো প্রবলেম। বাহ, খুব ভালো। এবার এই যে রিকভারি নার্সিং হোমের কথা বলা হচ্ছে, তার আমি একটু মানে কি করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেটাও আপনাদেরকে বলে দিই। টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে বাই দ্য ওয়ে, কিন্তু তবুও নাম্বার হচ্ছে যেটা বলে দিই, যে যেটা অ্যাপয়েন্টমেন্টের জন্য বা যে কোনো বিষয়ে প্রশ্ন আপনি করতে পারেন 8420559217 এই নাম্বারে। এছাড়াও আরেকটা নাম্বার অ্যাভেলেবেল টিভি স্ক্রিনে আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8336000615। ইট হ্যাজ গিভেন ইন এ টেলিভিশন স্ক্রিন ইন স্টিপ ইন ফর্ম, এই নিচে আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি 24x7, কারণ কখন মানুষের সমস্যা হয় আমরা কেউ জানি না, সেই কারণের জন্য 24x7 হেল্পলাইন নাম্বার রয়েছে এই নার্সিংহোমের 8100477411। এই নাম্বারগুলোকে নোট করুন, আমি ভার্বালি বলে দিলাম, টিভি স্ক্রিন থেকে কোড করে নিতে পারেন। কারণ আমরা এমন একটা নার্সিংহোমের কথা আজকে বলছি বা আলোচনা করছি, একদিকে যেরকম কোভিড আলোচনা হচ্ছে, আমরা আশা করি কোভিড পিরিয়ডের কথা আমরা ভুলে যাইনি। সেই সময় এই সমস্ত হেলথ কেয়ার ইনস্টিটিউশনগুলো কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল সেটা কিন্তু অবশ্যই মনে করিয়ে দেওয়া দরকার। আমি পাশাপাশি আরেকটা জায়গা জানাবো, যে শুধুমাত্র এই কোভিড সেকশনের জন্য নয়, আজও আপনার যদি নেফ্রোলজি ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে, যদি অর্থোপেডিক কোনো বিষয় যদি আপনার ট্রিটমেন্টের দরকার হয়, যদি কার্ডিওলজি সম্পর্কে কোনো রকম অ্যাসিস্ট্যান্স বা হেল্প বা সমস্যা হয়, তাহলে আপনি অবশ্যই এই নার্সিংহোমের দরজায় গেলে আপনার সুস্থতার জায়গাটা আপনি মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। দ্বিতীয়ত আমি আরেকটা জায়গা খুব ইম্পর্ট্যান্ট জিজ্ঞেস করি, যে কখন কোভিড, ডক্টর বাগরি এটা একটু বলুন, যে ঠিক কোন কন্ডিশনে আসলে এই যে কোভিড নামক যে সমস্যাটা আজও আমাদের কুরে কুরে খাচ্ছে, এটা বিপদজনক হতে পারে, এটা ডেঞ্জারাস হতে পারে? শুধু কি কোমরবিডিটি থাকলেই, নাকি আরও অন্য কোনো কারণ আছে? না, মোস্ট অফ দ্য যে ম্যাক্সিমাম যে কোভিডের পেশেন্টসগুলো আমরা দেখছি তাদের মধ্যেই ডেঞ্জারাস হচ্ছে, তাদের মধ্যে কোমরবিডিটিগুলো থাকছে। আর কিছু কিছু ফ্ল্যাগ সাইন্স আছে কোভিডের। এখন তো বাড়ি বাড়িতে আমরা দেখতে পারি পালস অক্সিমিটার আছে। তো কখনো যদি কোভিড হয় বা ইফ ইউ মানে, তখন আমাদের একটাই সাজেশন থাকে কি নিজের অক্সিজেন প্যারামিটারটা রেগুলারলি চেক করতে থাকবেন। একটা পালস অক্সিমিটার ক্যান বি মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল আছে, ওইটা নিয়ে আসা যাওয়া যায়। আর আপনি নিজের অক্সিজেন লেভেলটা নির্দিষ্ট চেক করতে পারেন যে ওইটা কিন্তু 95 নিচে নামছে কি না। ইফ ইট ইজ গোয়িং বিলো 95, ইমিডিয়েটলি কনসাল্ট ইউর লোকাল ডক্টর, গো টু আ স্পেশালিস্ট অর আ লোকাল ডক্টর, আর ওনার সাথে একটা পরামর্শ অবশ্যই নেবেন, একটা কনসালটেশন অবশ্যই তখন অবশ্যই নেবেন, যদি ইফ ইট ইজ কাম বিলো দ্য 95। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, আজকেও আপনারা এই অনুষ্ঠানে বসে ডক্টর বাগরির সঙ্গে কথা বলতে পারেন। ইটস এ গোল্ডেন অপরচুনিটি, এবং তার জন্য সরাসরি কথা বলুন এই নাম্বারে, দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, 6292242342, এই যে নাম্বারটা রয়েছে, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এখনই এই মুহূর্তে সিটিভেনের অনলাইন ফোন খোলা রয়েছে, আপনি ফোন করতে পারেন। যদি আপনার চেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা হয়, তাহলে ডেফিনেটলি আপনি এখনই ফোন করতে পারেন। দেখুন নাম্বার 6292242341 এবং 342, দুটো নাম্বার অ্যাভেলেবেল রয়েছে, আপনি এখনই ফোন করতে পারেন। এবার আসছে আরেকটা জটিলতার বিষয়, যেটা ডক্টর বাগরিকে জিজ্ঞেস করবো, যে নর্মাল ভাইরাল ফিভার এবং কোভিড ফিভার আমরা কি করে একে ডিফাইন করব, আমরা কি করে আইডেন্টিফাই করব যেটা আমার নর্মাল ভাইরাল ফিভার, মানে ইনিশিয়াল স্টেজে আমি বলছি, আমি অবশ্যই ডক্টরসরা গেলে দে ক্যান ডু এভরিথিং, সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট হবে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু নর্মাল আমরা বাড়িতে একটা জ্বর হয়েছে, আমরা কি আতঙ্কিত হব, বা আমরা কি করে বুঝবো যেটা সাধারণ ভাইরাল ফিভার অথবা কোভিড ফিভার? দেখুন, ইটস আ ভেরি কনফিউশন এরিয়া, খুবই কনফিউশন হয় লোকের কি জ্বর আসছে এটা কোভিড না অন্য কিছু। সেরকম কোনো নির্দিষ্ট সাইন নেই বা সিমটম নেই যেটা দিয়ে আমরা দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারবো একটা নর্মাল ভাইরাল ফিভারের মধ্যে। কিন্তু আমাদের যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম থাকে, আপার রেসপিরেটরি মানে আমাদের যদি শ্বাসনালীর কোনো সিমটম যদি আমি পাই, যেরকম সর্দি হচ্ছে, কাশি হচ্ছে বা কোনো রকমের যদি শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ কোভিড ইজ মোর অ্যাজ কম্পেয়ার, মানে সিন্স এখন কোভিডের ওয়েভ চলছে বলে। আচ্ছা, ঠিক আছে, নাহলে এখন সেম সিমটমস আর উইথ দ্য ফ্লু ভাইরাস অ্যাজ ওয়েল, সেম সিমটমস আর উইথ দ্য ইয়োর রেসপিরেটরি আরএসভির সাথে আমরা সেম সিমটমস পাই। তো যে কোনো রেসপিরেটরি ভাইরাস হলে কিন্তু আপনার সিমটমস কিন্তু একই থাকবে, খুব একটা চেঞ্জেস আসবে না। অন্য ভাইরাল যদি থাকে, মানে অন্য জায়গায় যদি কোনো রকমের সিস্টেমকে যদি এফেক্ট করে,
তাহলে কিন্তু তার সিমটম আলাদা হয়। সিন্স করোনা ইজ মোর অফ আ রেসপিরেটরি ভাইরাস, তো আপনার রেসপিরেটরি সিস্টেমের সিমটমগুলোই আমরা বেশি পাবো তাতে। বেশ, মানে সেটাই চেস্ট ওরিয়েন্টেড সমস্যাগুলোই প্রথম আসবে, এবং সেই কারণের জন্যই আমরা চেস্ট স্পেশালিস্ট, পালমোনোলজিস্ট এবং ব্রঙ্কোস্কোপিস্ট ডক্টর শরদ বাগরিকে আমরা আজকে সঙ্গে পেয়েছি, এবং আমরা খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আপনাদের সামনে ডক্টর বাগরির কথা বলছেন, এবং আপনারাও যদি কোনো প্রশ্ন হয় জিজ্ঞেস করতে পারেন। ডাক্তারবাবু, আপনার পারমিশনে আমি একজন রয়েছেন আমাদের সঙ্গে, একজন দর্শক, আমি একটু কথা বলতে চাই, ওনার কি প্রশ্ন বা সমস্যা জানতে চাই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? গুড ইভিনিং দেবাশিস বাবু, নমস্কার। গুড ইভিনিং টু ইউ। আপনি একটু বলুন যে আপনার কি প্রশ্ন, আগে বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি আপনার বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া থেকে বলছেন, বেশ। হ্যাঁ, আমি একটু আজকে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো, ফোনটা করতে বাধ্য হলাম। যে ডক্টরকে থ্যাঙ্কস দিয়ে অনেক সুন্দর করে এক্সপ্লেন করছে অ্যাবাউট করোনা। আমি ডক্টরকে কিছু প্রশ্ন করতে চাই আমার জন্যই। হ্যাঁ বলুন না, কি হয়েছিল? করোনার মহামারী শুরু হয় তখন তো আমাদের প্রত্যেককে ভ্যাকসিন নিতে বাধ্যতামূলক ছিল। তা যথারীতি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজটা নেওয়া আমার কমপ্লিট হয়েছিল, কিন্তু আফটার 1 month আই ফিল পেইন মাই লেফট চেস্ট। লেফট চেস্ট? হ্যাঁ, লেফট চেস্ট। আচ্ছা। বাট আই এম স্পোর্টস পারসন, আমি নিয়মিত শরীর চর্চা করি এবং আমার কোনো রকম প্রবলেম ছিল না, কারণ আমি তার ঠিক মাস 6 আগে ইকোকার্ডিও করেছিলাম। আচ্ছা, কিন্তু এটা কি ইনজেকশনের এই আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার নামটা একটু বলুন যাওয়ার আগে। শীর্ষেন্দু বাবুর যে প্রশ্ন খুব মানে স্বাভাবিক, যে দুটো ভ্যাকসিন নেওয়া হলো তারপরে আমার লেফট যে চেস্ট সেদিকে পেন আমি ফিল করলাম, কেন? তার এখন অবধি আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই, সাইন্টিফিক এক্সপ্লেনেশন নেই। কেন কি ভ্যাকসিন রিলেটেড চেস্ট পেনের খুব একটা সিগনিফিকেন্ট ডেটা নেই আমাদের কাছে। কিন্তু যেটা আমি আপনাকে বললাম যে ফাইজার আর মডার্না যে ভ্যাকসিনগুলো ছিল তাদের সাথে একটা মায়োকার্ডাইটিস বা আপনার এটা বলতে পারে যে হার্টের যে দেওয়ালগুলো আছে, মাসেলের যে লেয়ার আছে, তাতে একটা ইনফ্লামেশনের ডেটা আছে আমাদের কাছে। ঠিক আছে, বাদ বাকি ভ্যাকসিন রিলেটেড কার্ডিয়াক প্রবলেমসের এখন অবধি সেরকম খুব সিগনিফিকেন্ট কোরিলেশন নেই। আচ্ছা, তো এইটাও হতে পারে যে আপনার যে বাম দিকে ব্যথাটা হচ্ছে দ্যাট মে বি ডিউ টু সাম আদার রিজন, যেরকম কোনো মাসেল পেন হলো বা কোনো বোনে যদি কোনো সমস্যা হলো বা কোনো যদি হার্টে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তো নিশ্চয়ই ইসিজি আর ইকোতে আপনার জিনিসটা ধরা পড়ে যাওয়ার কথা পড়তো। কিন্তু উনি বলছে যে তখন ঠিক ছিল না, উনি তো বললেন ভ্যাকসিনের আগে ঠিক ছিল, উনি তো শুধু ব্যথার কথাটা বলছে। ঠিক আছে, তো ডেফিনেটলি হি নিডস অ্যান ইভ্যালুয়েশন, একটা ওনার চেকআপের দরকার আছে, আবার চেকআপ দরকার, এবং আপনার কনসালটেন্সি প্রয়োজন রয়েছে। আপনি চাইলে অবশ্যই মানে দেখুন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে রিকভারি নার্সিং হোম, সেখানে একজন সাধারণ মানুষ, ধরুন এই শীর্ষেন্দু বাবু যিনি গেলেন, তারপরে তাকে চেক করা বা তার যে প্যাথোলজিক্যাল ইভ্যালুয়েশন যেটা আপনি বললেন, খুব সুন্দর একটা কথা, এটা কি করা খুব বেশি কষ্টসাধ্য হবে নাকি সহজেই করা যাবে? না, ইট ইজ ভেরি ইজি, খুবই সিম্পল আছে। উনি যেরকম একজন নর্মাল রুগী আসে আমাদের কাছে, ওরকম ওপিডিতে আসবেন, অ্যান্ড উই উইল যেটা আমাদের করা দরকার আছে আমরা চেক আপ করবো ওনার। চেক আপ করার পরে যে টেস্টগুলো দরকার হবে এগুলো করানো হবে ওনার, যতটুকু দরকার আছে। বেশ, ঠিক আছে, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে 8420559217 এবং 8334000615। এই নাম্বারে আপনি এখনই যোগাযোগ করে নিতে পারেন শীর্ষেন্দুবাবু। খুব ভালো লাগলো আপনার এই ফোনে। এবার আমি চলে আসি যে মানে এটা জানা দরকার যে হোয়াট আর দ্য ফেসিলিটিস শুড বি অ্যাভেলেবল ইন দ্য হসপিটাল টু ট্রিট কোভিড, এবং পাশাপাশি আমি রিকভারিকেও রাখবো, যে এখন যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের ট্রিটমেন্টের জন্য কি ব্যবস্থা থাকা উচিত আর কি ব্যবস্থা আছে রিকভারিতেও। দেখুন, কোভিডকে ট্রিটমেন্ট করার জন্যে সবচেয়ে প্রথম জিনিস যেটা লাগবে, একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে। আচ্ছা, মাল্টিডিসিপ্লিনারি, যেখানে আপনার কাছে একজন ক্রিটিক্যাল কেয়ারের লোক, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট আর মেডিসিনের ডাক্তার সবাই যেন অ্যাভেলেবেল থাকে আপনার হসপিটালে। অলং উইথ দ্যাট একটা বেসিক আইসিইউ সাপোর্ট লাগবে, ভেন্টিলেটরি সাপোর্ট লাগবে, তার সাথে আপনার একজন ডায়ালিসিস ইউনিটও লাগবে। আচ্ছা, ঠিক আছে, দিস আর দ্য বেসিক্স। আচ্ছা, এর যেগুলো আমাদের সবগুলোই কি আমি রিকভারিতে পাবো? এগুলো সব আমাদের কাছে রিকভারিতে আছে। গুড। রিকভারিতে আমার কাছে সব স্পেশালিটি কিন্তু ডেইলি অ্যাভেলেবেল আছে, সবচেয়ে বড় ব্যাপার। ভেরি গুড। ঠিক আছে, all these specialties are available daily, মানে not just only 24/7 but even it is the 365/1. yes, they are available daily over there. ঠিক আছে, তো all these facilities are available. Along with that I would add upon that আমাদের কাছে যে ভেন্টিলেটর সাপোর্ট গুলো আছে তার জন্য আমাদের আলাদা ক্রিটিক্যাল কেয়ার টিম ডেডিকেটেড এই জন্য রেডি করা আছে। আচ্ছা, তো ইফ এনিথিং গোজ
সাইডওয়েজ অলসো উই হ্যাভ আ হোল টিম সাপোর্ট ফর দ্যাট। বেশ, পুরো টিম আমাদের রেডি থাকে, মানে একদম কন্ট্রোল ইউনিট রেডি রয়েছে। একদম কন্ট্রোল ইউনিট রেডি একদম। আমি আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন। বলুন তো, আমার করোনার পর থেকে। আপনি কোথা থেকে বলছেন? চন্দননগর থেকে বলছি। চন্দননগর থেকে, হ্যাঁ বলুন। করোনার পর থেকে বুকে একটা ব্যথা হয় ছোট থেকে, তো এইটা ডাক্তারের কাছে একটু জানতাম। আপনি টিভির ভলিউমটা মিউট করুন। বুঝতে পেরেছি, করোনার পর থেকে আপনার কি হচ্ছে? বুকে ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এর কারণ আপনি জানতে চাইছেন? কোথায় ব্যথা হচ্ছে? বুকের কোথায় ব্যথা হচ্ছে একটু স্পেসিফিক বলুন। বুকে মানে বাঁ দিক ডান দিক একটা ব্যথা হয়। পুরো বুকেই, বাঁ দিক ডান দিক পুরো? আচ্ছা, কি হতে পারে ডক্টর বাগরি? দেখুন, এটা জেনারেলি আমরা যেটা কোভিডের পরে আমরা দেখেছি, পিপল আর সাফারিং ফ্রম লং কোভিড। লং কোভিড মানে হচ্ছে যে ওদের একটা মাথা ব্যথা, বডি পেন আর একটু মাথা লাইট হয়ে যাওয়া, এই সিমটমগুলো পারসিস্ট করছে অনেক দিন ধরে। আচ্ছা, ঠিক আছে, তো দিস মে বি আ পার্ট অফ দ্যাট। এর বাদে আমরা এটাও দেখতে পেরেছি কোভিডের পেশেন্টগুলোতে যে দে হ্যাভ অ্যান নন স্পেসিফিক বডি পেন আর দেয়ার। আর এইগুলোতে আমার মনে হয় কি পেশেন্টের ভিটামিন সাপোর্টটা একটু বাড়াতে হবে, তাতে পেশেন্ট কিন্তু অনেকটা, ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু এটা দিয়ে ভালো হয়ে গেছে। একদম। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকেও ধন্যবাদ ফোন করবার জন্য। আপনি চাইলে ডক্টর বাগরিকে পেতে পারেন রিকভারি নার্সিং হোমে, আপনি যোগাযোগ করতে পারেন, তার এভরি ডিটেলস নিচে দেওয়া রয়েছে। আপনার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই যে রেসপিরেটরি প্রবলেম নিয়ে কথা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা দেখেছি যে ডাক্তারবাবুদের কাছে গেলে তারা ট্যাবলেট বা সিরাপ দেওয়ার পরিবর্তে তারা একটা ইনহেলার লিখে দেন। এর কারণটা কি? মানে ইনহেলার প্রেসক্রাইব করার পেছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে, নাকি এটাই দিতে হবে, এটাই পার্টিকুলার মেডিসিন? আমি এটা একটু খুলে বলবো, ঠিক আছে? কেন কি এটা নিয়ে অনেক মিসকনসেপশন, অনেক হট কোশ্চেন এটা। মানে আই হ্যাভ সিন পিপল আস্কিং মি अगेन এন্ড अगेन। আমার ওপিডি তে ডেইলি আমি এই প্রশ্ন করে কি ডাক্তারবাবু আমি ইনহেলার নিতে চাই না, আমাকে ট্যাবলেট ডালে সিরাপ দিয়ে দিন। একদম, হ্যাঁ। দেখুন, আপনার যদি স্কিনে কোনো সমস্যা যদি থাকে তাহলে অয়েন্টমেন্ট লাগাবেন, তো ট্যাবলেট থোড়ি না খাবেন। আপনার যদি শ্বাসনালীতে অসুবিধা হয়েছে তাহলে আমি কোন ওষুধ দেবো? এমন একটা ওষুধ দেবো যেটা শ্বাসনালীতে ডাইরেক্ট যাবে, কাজ করবে। হ্যাঁ, নালে আপনার পেটে দিয়ে ওই ওষুধটা ডান দিক বাঁ দিক ব্লাডের মাধ্যমে ওই জায়গাটায় পৌঁছাবে, সেটা তো করাটা ঠিক হবে না পেশেন্টের জন্য। তো ইনহেলার ইজ দ্য ডাইরেক্ট থেরাপি উইচ ইজ গিভেন ডাইরেক্টলি ইনটু দ্য লাংস। সোজাসুজি আপনার লাংসের মধ্যে যাবে আর ওখানে গিয়ে যে আপনার প্রবলেমটা আছে ওটাকে সলভ করে দেবে। একদম। সো এই জন্য রেসপিরেটরি প্রবলেমের জন্য ইনহেলার ইজ দ্য বেস্ট। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে ইনহেলারের যে ডোজ আছে দ্যাট ইজ ভেরি ভেরি লেস অ্যাজ কম্পেয়ার টু ইয়োর ট্যাবলেট অর সিরাপ। আচ্ছা, ঠিক আছে। বেশ। থার্ড জিনিস হচ্ছে ট্যাবলেট আর সিরাপের সাইড এফেক্ট অনেক বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু ইনহেলার। কেন কি ইনহেলার কি বলতো লোকালি অ্যাক্টিং, যেখানে সমস্যা ওখানে কাজ করে আর মোটামুটি ওখানেই শেষ হয়ে যায়। আচ্ছা ডক্টর বাগরি, একটা এই প্রশ্ন আপনি যখন খুব সুন্দর বলছেন আমার মনে এটাও জাগলো, যদি পেশেন্ট হিসাবে আমার কখনো মানে ঈশ্বর করুক না প্রয়োজন হয়, আচ্ছা ইনহেলার আপনারা লিখলেন, ইনহেলার কি ছাড়া যায় নাকি এটা হ্যাবিট হয়ে যায়? এটা বহু মানুষের প্রশ্ন থাকে যে আপনি তো দিলেন, এটা আমি আর পরে ছাড়তে পারবো না। এটারও আমি আপনাকে উত্তর দিচ্ছি। আমরা চশমা কেন পরছি? চোখের আমাদের ডেফিসিয়েন্সি আছে। হ্যাঁ, একদম একদম। সিমিলারলি লাংসের মধ্যে যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাকে তো ওষুধ দিতে হবে। আমরা চোখের চশমাকে মেনে নিতে পারছি কিন্তু লাংসের ওষুধকে মেনে নিতে পারছি না, এটা তো ঠিক নয় না জিনিসটা। তো আপনার লাংসের মধ্যে একটা ডেফিসিয়েন্সি আছে, তার জন্যই আপনাকে ইনহেলারটা দেওয়া হচ্ছে। সেটা ঠিক হয়ে গেলে কি সেটা ঠিক হয়ে গেলে আমি যদি আপনার চোখের পাওয়ার যদি না থাকে তাহলে আমি আর চশমা দেবো না আপনাকে। সেরকমই যদি আপনার লাংয়ের প্রবলেম যদি ঠিক হয়ে যায় আমি আপনাকে আর ইনহেলার দেবো না। আচ্ছা, এই যখন প্রোগ্রাম করছি আমাদের খুব একটা সুন্দর পরিবেশ, আর মানুষ কখন সুন্দর পরিবেশ চায় জানেন? যখন মানুষ ঘুমোতে যাবেন। আমি ডক্টর বাগরিকে একটা অদ্ভুত প্রশ্ন করি আজকে। ডক্টর বাগরি, হঠাৎ করে ঘুমাচ্ছি, মনে হচ্ছে স্বপ্ন দেখছি যে পাশে মনে হয় সিংহ গর্জন করছে অথবা জলপ্রপাত থেকে প্রচুর জল পড়ছে, ঘুমটা হকচকি আবার ভেঙে গেল। তাকিয়ে দেখলাম তা নয়, আমার যে বেড পার্টনার সে জোরে জোরে নাক ডাকছে। এই যে নাক ডাকা, স্নোরিং, এটা কি কোনো রোগ বাই দ্য ওয়ে, নাকি এটা জাস্ট একটা হ্যাবিট, বা এটা কেন হয় আমরা কিভাবে দেখবো এটাকে? দেখুন, স্নোরিং যেটা আমরা নাক ডাকি, নাক ডাকাটা ক্যান বি ভেরি ডেঞ্জারাস। কেন কি এটা একটা সাইন আমাদেরকে
যেটা বলে স্লিপ অ্যাপনিয়ার জন্য। আচ্ছা, স্লিপ অ্যাপনিয়াটা কি জিনিস? স্লিপ অ্যাপনিয়া হচ্ছে যখন আমরা ঘুমোতে যাই তখন আমাদের নিঃশ্বাস যেটা আমরা নিচ্ছি ওটা ঠিক মতো নিতে পারছি না, আর তার জন্য কিন্তু অক্সিজেন লেভেল ড্রপ করে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য কিন্তু মানে হার্ট এটা একটা অ্যাটাক, হ্যাবিট শুধু নয়, এটা একটা রোগের কারণ হতে ইয়েস, পারে। আচ্ছা, সেটার জন্য কিন্তু হার্ট অ্যাটাক, ব্রেনের স্ট্রোক আর নির্দিষ্ট আরও অনেকগুলো রোগ হতে পারে পেশেন্টের। আর তার জন্য একটা পরীক্ষা করতে হয়, তার নাম হচ্ছে স্লিপ স্টাডি। আচ্ছা, একটা সিম্পল স্লিপ স্টাডি করলেই কিন্তু আপনার স্নোরিংয়ের ইভ্যালুয়েশনটা হয়ে যাবে যে আপনি স্লিপ অ্যাপনিয়াতে মানে আপনার সাফার করছেন কি করছেন না। ডাক্তারবাবু, একটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছে, আমাদের হাতে সময়ও নেই বাই দ্য ওয়ে। নার্সিং হোমের কথা শুনলে মানুষের মধ্যে একটা প্যানিক অ্যাটাক হয়। হ্যাঁ, ওরে বাবা নার্সিং হোমে যাব, এই না জানি কত এত বড় একটা বিল তৈরি করে দেবে। আমি আপনাকে একদম স্পেসিফিক জিজ্ঞেস করছি, এই যে রিকভারি নার্সিং হোম আপনি বলছেন সোসাইটির পাশে, সমাজের পাশে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, এই ভীতিটা নিয়ে কি মানুষ যাবেন নাকি এই ক্ষেত্রে অন্য কিছু ভাববেন? দেখুন, না আমি একটা জিনিস বলতে পারি এখানে কি, দেখুন ভয় পাওয়ার তো কিছু নেই, কেন কি চিকিৎসা লাগবে, ঠিক আছে। আর খরচার যেটা ব্যাপার আছে ওইটা তো দেখুন আপনি যেখানেই যাবেন আপনার খরচা তো লাগবে, মানে সঠিক রোগের সঠিক খরচ, সঠিক খরচ, অতিরিক্ত খরচ নেই। বেশ, হ্যাঁ। আজকে আর হাতে সময় নেই। ডক্টর সারদ বাগদিকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে উপস্থিত থাকবার জন্য। এবং আমি জানাই যে রিকভারি নার্সিং হোমের এই উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আপনারা দেখতে পেলেন। হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য রয়েছে, ইউটিউবে প্রোগ্রাম দেখতে পাবেন। ডেফিনেটলি আপনি যেতে পারেন, আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার সবাইকে।